শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। গত বছরের 18 জুলাই দেশ জুড়ে পালিত হয় কমপ্লিট শাটডাউন। আর এই দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অনবদ্য। সারা দেশে বড় বড় শহর এবং এলাকাগুলোতে পুরোপুরি প্রতিরোধ করে শিক্ষার্থীরা। একই সাথে ছিলেন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। আজকের দিনেই আমরা হারিয়েছিলাম মুগ্ধ এবং ফারহান ফাইয়াজদের মতো মেধাবী তরুণদের। আজকে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন সরকার, অর্থাৎ এই দিনটিতে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হয় যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। আজকের দিনটিকে আমরা পালন করছি প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্ট্যান্স ডে হিসেবে। তাই আজকে আমরা বিষয় নির্ধারণ করছি 18 জুলাই অনবদ্য প্রতিরোধ। আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন 5 জন অতিথি। স্টুডিওতে রয়েছেন 4 জন। শুরুতে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে রয়েছেন ফারহান ফাইজের পিতা এবং ছোট বোন, রয়েছেন শহীদুল ইসলাম ভূঁইয়া এবং রয়েছেন সাইমা ইসলাম ফারিন। রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। রয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাজিফা জান্নাত এবং পাশাপাশি আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন প্রাপ্তি তাপসী, অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনাদের 5 জনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরু করতে চাই নাজিফা জান্নাত আপনাকে দিয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস আজকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো কোটা আন্দোলন নিয়ে খুব একটা আগ্রহ শুরুর দিকে ছিল না, এবং আমরা যেটি বলছিলাম যে 17 তারিখ বন্ধ ছিল এবং সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এক প্রকার হল ত্যাগের একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, হল ছেড়ে দেওয়ার নির্দেশনা। ঠিক তার পরের দিন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো গর্জে ওঠে, তারা যুক্ত হয় এই আন্দোলনের সাথে। এবং বলা যায় যে ফিনিক্স পাখির মতো আসলে প্রাইভেট ইউনিভার্সিটি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ। কোন তাগাদা থেকে? সেই জন্য এই গল্পটা যদি বলতে হয় তাহলে আমাদের আসলে 2018 সালের গল্পে ফেরত যেতে হবে। 2018 সালেও যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল, সেই সময়টাতেও কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অংশ নিয়েছিলাম এবং আমি তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। তো সেই সময়টাতেও আমি দেখেছিলাম যে আমাদের রামপুরা ব্রিজে, আমার ক্যাম্পাসটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেখানে রামপুরা ব্রিজে আমরা সেই সময়ও আসলে আমরা একরকম ব্লকেডই করে রেখেছিলাম। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছিল এবং তখন কিন্তু আমরা প্রচণ্ড অপারেশনের শিকার হয়েছিলাম রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। এবং আমাদের ক্যাম্পাসের ভেতরে সেই সময় পুলিশ বাহিনী টিয়ারশেল ছোড়ে, সাউন্ড গ্রেনেড ছোড়ে, আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়, রক্তাক্ত হয় এবং আমাদের প্রায় 20 জনের বেশি শিক্ষার্থীকে 1 মাসের বেশি জেলে থাকতে হয়। একটা ঈদ তারা জেলে কাটিয়েছিল। তো 20 জন শিক্ষার্থী? হ্যাঁ, 20 জনের বেশি শিক্ষার্থী। তো তখন যখন এই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে গিয়েছিলাম, তখন তো আমি আর মেকানিজমের পার্ট ছিলাম না, তখন আমি একজন পার্টিসিপেন্ট হিসেবেই সেখানে ছিলাম। কিন্তু আমি এমনও দেখেছি যে আমাদের সিনিয়রদের পেছনে ছাত্রলীগ, যুবলীগের পেটোয়া বাহিনী তারা রামদা নিয়ে দৌড়চ্ছে। তো এইরকম সহিংসতার মধ্যে দিয়ে যখন আমরা গিয়েছিলাম, আমরা সেইবার আসলে কোটা সংস্কার চেয়েছিলাম। কোটা সংস্কার তো হয়নি সেই সময়টাতে, উল্টো আসলে কোটার যেই সিস্টেমটা সেটাকেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেটারই ধারাবাহিকতায় আমাদের কিন্তু এক ধরনের বোঝাপড়া হয়ে গিয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এটা যে আসলে এখানে যে বৈষম্য এক্সিস্ট করছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের 2018 সালেই হয়ে গিয়েছিল। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নো প্যাটার্ন এডুকেশনের যে আন্দোলন, এই সকল ধারাবাহিকতার মধ্যে দিয়ে তারা এসছে সেই 2015 সালের পর থেকে। তো ধরেন যখন 2024 সালে আবার নতুন করে আন্দোলনটা মাথাচাড়া দিয়ে উঠলো, আমরা দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠিত হচ্ছে এবং আমাদেরও তো সেই অভিজ্ঞতা ছিল আন্দোলনের। আমরা যেটা করেছি যে আমরা কিন্তু একদম শুরু থেকেই আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, শাহবাগ, তারপর নীলক্ষেত, এই মোড়গুলোতে আমরা সংগঠিত হচ্ছিলাম। খন্ড খন্ড ভাবে হচ্ছিলাম, কিন্তু যে গল্পটা জানা নেই সেটা হচ্ছে আমরা কিন্তু 10 তারিখ থেকেই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আমরা রামপুরা ব্রিজে আমরা প্রোগ্রাম করা শুরু করি। সেখানে আসলে আমরা আন্দোলনের পাটাতনটা তৈরি করে ফেলেছিলাম। এবং আপনি যে 17 তারিখের কথা বলছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আসলে ওই 10, 11, 12, 17 তারিখ পর্যন্ত যে আন্দোলনের ধারাবাহিকতা হ্যাঁ শেষ হয়ে গেল, সেটাই বলছিলাম। আমরা কিন্তু ওই 17 তারিখেও আমাদের যেই প্রোগ্রাম, আমাদের যেই শহীদ হয়েছিলেন তাদের যেই জানাজা,
আমাদের সম্পন্ন করার কথা, সেই প্রোগ্রাম ছিল সেটাও কিন্তু আমরা স্টেজে করি। এখন আসি হচ্ছে 18 তারিখের কথায়, যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে তো আসলে হল ভ্যাকেন্ট করে দিয়ে একরকম আন্দোলনটা দমিয়ে দেওয়া হয়েছিল, যে তারা বাড়ি যেতে বাধ্য। তখন যখন তাদেরকে নির্দেশনা পাঠানো হয় যে তোমাদের হল ভ্যাকেন্ট করে দিতে হবে, তাদের আসলে হল ছাড়তেই হয়, তাদের কাছে আর অন্য কোনো অপশন ছিল না। রাষ্ট্রীয় বাহিনী সেই নিষ্পেষণ করে তাদেরকে বিভিন্নভাবে সেখানের মধ্যে বল প্রয়োগ করে আন্দোলনটা দমিয়ে দেওয়ার সে পরিকল্পনা হাতে নিয়েছিল। এখন 18 তারিখটা আসলে কিভাবে গুরুত্বপূর্ণ হয়, 17 তারিখ পর্যন্ত 16 তারিখ পর্যন্ত এক ধরনের রেজিস্ট্যান্সের মনোভাব ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু 17 তারিখ বন্ধ গেল, 18 তারিখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মাঠে নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটা হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত আসলে ওরকম কোনো হল করে থাকে না, তাদের সেরকম কোনো আবাসিক এরিয়া নেই, আমরা মিস করে থাকি, অনেকে নিজেদের বাসাতেই থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের সেই ডেডিকেশন ছিল এবং আমাদের সেই চিন্তা আমরা রেখেছিলাম যে আমরা আসলে আন্দোলন থেকে পিছু হটবো না, কারণ 10 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত প্রত্যেকটি কর্মসূচিতে আমরা অংশ নিয়েছি এবং 18 তারিখে আমাদের মনে হয়েছে যে যেটাই আসুক সামনে, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় হোক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, সরকার আমাদের উপরে আসলে এরকম নিষ্পেষণ চালাচ্ছে, তারা আমাদের শিক্ষার্থীদেরকে এরকম রক্তাক্ত করছে, আমরা আসলে কোনোভাবে এটা থেকে পিছু হটতে পারি না। তো 18 তারিখ যখন আসলো, সেদিন হচ্ছে গিয়ে এর আগেই আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অনেক ধরনের মেকানিজম তারা নিয়েছিল, কিন্তু তারা আসলে ওই যে আমরা এটা অনেকবার অনেক জায়গায় বলেছি যে পরীক্ষায় এসছে পাবলিক বিশ্ববিদ্যালয়, সিলেবাসে ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু পরীক্ষায় এসছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অথবা তাদের সিলেবাসেই ছিল না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই শক্তিমত্তার জায়গা, এটা নিয়ে তারা আসলে ভাবেইনি। তো 18 তারিখের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা আমরা পার করেছি এবং আমরা আসলে আমাদের যে শিক্ষার্থীরা, তারা আসলে গুলির সামনে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে তাদের যে রেজিস্ট্যান্স, সেটা আমরা সকল শিক্ষার্থীরা মিলে সেটা আমরা সেই প্রতিরোধের দিন আমরা দাঁড়িয়েছিলাম গুলির মুখে, এবং আমাদের মনে হয়েছিল যে এই যে এত রক্ত ক্ষয় হয়েছে, এত রক্ত গেছে, আমাদের এতজন শহীদ হয়ে গেছেন, 16 তারিখেই আমাদের 6 জন মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তো সেই দায়বদ্ধতা, সেই যে ব্রাদারহুড সিস্টারহুডের জায়গা, পাবলিক প্রাইভেট, এখানে আসলে ওই ভেদাভেদের এই যে জায়গা, এটা আসলে পুরোপুরি ডিমিলিশড হয়ে গিয়েছিল। এবং আমি আসলে বলেছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়েও এটা নিয়ে আমাদের যেই প্রোগ্রাম ছিল, আমাদের শহীদদের স্মরণে এই রেজিস্ট্যান্স ডেকে মনে করবার জন্য, আমার কাছে আসলে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে 18 জুলাই আসলে প্রতিরোধের দিন না শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এটা আসলে আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের একটা জাগরণের দিন ছিল। রাইট, অনেক ধন্যবাদ নাজিফা, আপনার কাছে আমরা আবার আসবো। পানি লাগবে পানি, মীর মুগ্ধের এই যে একটা বাণী, এই বাণীটা আজও প্রেরণা যোগায়, 1 বছর পরে এসেও, আজকের বর্ষপূর্তি তার শাহাদাতের। সাধারণ মানুষ যদি এই কথাটা বলার সাথে সাথে আবেগ আপ্লুত হয়ে যায়। আপনি কেমন ফিল করেন একটু জানতে চাইবো, এবং মুগ্ধকে কেমন পেয়েছিলেন বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে তাকে? এটার কথা আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আমি সংক্ষেপে আসলে বলতে চাই। আমি যদি বলি যে মুগ্ধর যে ব্যাপারটা এখনো যে মানুষকে নাড়া দেয়, আমার কাছে মনে হয় আমরা যেরকম পরিবার বা মুগ্ধ যেরকম ছেলে, আমাদের দেশের বেশিরভাগ মানুষরা আসলে এ ধরনেরই মানুষ, মিডল ক্লাস ফ্যামিলির। আমরা মানুষের বিপদে এগিয়ে যাই, সামাজিকতা যেটা আমরা বলি, যে আরেকজনের বিপদে এগিয়ে গিয়ে তাকে যতটুকু পারা যায় নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা। ও যেটা করছিল যে আহতদেরকে আগে হসপিটালে নিয়ে গিয়ে, যখন দেখলো সব আহত যোদ্ধাদেরকে হসপিটালে পৌঁছানো হয়ে গেছে, তখন আর কিভাবে সাহায্য করা যায়, পানি দিয়ে বিস্কুট দিয়ে, আমরা সবাই এই কাজটা করি। তো ওর জিনিসটা দেখে আসলে সবাই হয়তোবা নিজেকে তার জায়গায় কল্পনা করে ফেলেছে যে আমিও তো আসলে ঠিক এই মুগ্ধের মতোই, আমরা তো ঠিক এভাবেই চলাফেরা করি, বড় হওয়া আমাদের সবকিছু, তো ওর জায়গাটাতে আমিও তখন থাকতাম, এবং তাহলে আমার মাথায়ও এই ঠিক একইভাবে গুলি লেগে আমি শহীদ হতে পারতাম, ইন্তেকাল করতাম। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আসলে মানুষকে বেশি আঘাত করে ফেলেছে, যে কারণে সবাই নেমে এসেছে যে এখন যদি আমরা না নামি তাহলে আমাদের সাথেও এই একই কাজটাই হবে। এটা আমার কাছে আসলে আমাদের নিজেদের কাছে মনে হয় এরকম। আর আমরা আসলে এই প্রত্যেকটা বাংলাদেশির কাছে, আমাদের এলাকাবাসী যারা আছে, উত্তরাবাসী, তাদের কাছে আসলে আমরা মন থেকে কৃতজ্ঞ, কারণ আসলে এই মীর মুগ্ধ যেভাবে মানুষের কাছ থেকে দোয়া পেয়েছে, আমরা সবাই একসময় ইন্তেকাল করবো আসলে।
অবশ্যই। কিন্তু আমাদের কে কয়জন মনে রাখবে বা কয়জন আমাদের জন্য কাঁদবে, হয়তো বা 20 থেকে 25 জন খুব কাছের মানুষ। বাট মুগ্ধর জন্য এই যে লাখ লাখ কোটি কোটি মানুষ, শুধু মুগ্ধ না, যত শহীদ আছে সবার জন্য তাদের জন্য সবাই যেভাবে মন থেকে কান্না করে চোখের পানি ফেলে দোয়া করে, সেটা আপনি 1000 কোটি টাকা দিয়েও আসলে কোথা থেকে কিনতে পারবেন না। ওই হিসাবে আমি বলবো যে আসলে আমরা গর্বিত, কিন্তু নিজের ভাইকে হারানোর বেদনার কথা আসলে বারবার বা কোথাও আমরা আসলে বলতে চাই না। আমরা প্র্যাকটিক্যাল লাইফে থেকে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই, এবং মুগ্ধর এবং এই শহীদদের সাথে যে আহত ভাইরা আছে, আমাদের যোদ্ধারা আছে, বোনরা আছে, তাদের যে চাওয়া, সেই চাওয়ায় যাতে আমরা আমাদের যতটুকু করা সম্ভব সেটুকু করে যেতে পারি, সেটুকুর চেষ্টা আমাদের থাকবে। আপনি মুগ্ধ যখন ছোট ছিল তখন আপনি তা কেমন পেয়েছিলেন? তার এই যে হয় না যে একটা মানুষের বিহেভিয়ার ছোট সময় থেকেই কিন্তু বোঝা যায় যে ও এই ধরনের, আপনি কি ছোট সময় তাকে এরকম পেয়েছিলেন? অবশ্যই। পরোপকারী, সবসময় এগিয়ে আসা, দুঃখে এগিয়ে আসা। অবশ্যই। যদি মুগ্ধর যদি কথা কোনো বলি, স্মৃতি বলতে চান। হ্যাঁ, যদি বলি, ওরা ছোটবেলা থেকেই একেবারে ক্লাস 3 থেকে ওরা স্কাউটিং এর সাথে আসলে যুক্ত দুই ভাই ছিল। যমজ ভাই। দুই ভাই, স্নিগ্ধ এবং মুগ্ধ, ওরা দুইজনেই যুক্ত ছিল। এই যে আপু একটাকে বলছিল যে 2018-র আন্দোলনের কথা, কোটা আন্দোলনের কথা, নিরাপদ সড়ক আন্দোলনের কথা, জি। ঠিক এগুলো তো কিন্তু আসলে এই দুই ভাই স্নিগ্ধ এবং মুগ্ধ দুইজনে ঠিক একইভাবে সেখানে গিয়ে এই পানি এবং বিস্কুট বিতরণ করত। এটা আসলে আগের অভ্যাস। যদি বলেন 2019-এর এফআর টাওয়ারে, বনানীর এফআর টাওয়ারে যে আগুন লেগেছিল, সেখানে এই দুই ভাই দৌড়ে গিয়েছিল। উদ্ধার কার্যক্রমে গিয়েছিল। তার জন্য বাংলাদেশ স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিল দুইজনই। তো এভাবে আসলে তাদের বড় হয়ে ওঠা, এবং এলাকাতেও সামাজিকভাবে একই রকম, মানে সবাই খুব ভালোভাবে তাদেরকে চেনে, আমাদেরকে চেনে। আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে, বিশেষ করে মুগ্ধ মধ্যে লিডারশিপ যে কোয়ালিটিটা ছিল, সেটার জন্য সে খুবই পরিচিত ছিল। ওর ইউনিভার্সিটিতে ও কনভেনার হিসেবে ছিল, খুলনা ইউনিভার্সিটি অরাজনৈতিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে শিক্ষক এবং ছাত্রদের মেলবন্ধনের যেই জায়গাটা, সেটা তার দায়িত্বে ছিল, এবং কনভেনার হিসেবে সে অনেকগুলো প্রোগ্রাম, খুলনা ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোর অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল। তো এভাবেই আসলে তাদের বড় হয়ে ওঠা। অনেক ধন্যবাদ দীপ্ত, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা ফারিন, আপনার কাছে একটু আসতে চাই। আপনার বড় ভাই, তার কি স্মৃতি আপনার মনে পড়ে? কোন স্মৃতিটা আপনাকে বেশি তাড়না দেয়? যদি সেই দিনকার স্মৃতি যদি একটু স্মৃতিচারণ করতে চান, যে ভাইয়াকে কেমন দেখেছিলেন? আসলে সেদিনের স্মৃতি যদি আমি বলতে চাই, তাহলে আমাকে 17 তারিখ রাতের স্মৃতিটা থেকে শুরু করতে হয়। জি। কারণ 17 তারিখ মানে গত বছর 17ই জুলাই, সেদিন তো আপনারা সবাই জানেন 10ই মহরম ছিল, সেদিন বন্ধ ছিল সবকিছুই। তো আবার আমার ভাইয়ার কলেজও অফ ছিল, এবং ভাইয়ার ইয়ার ফাইনাল এক্সাম চলছিল সেই টাইমে। তো সে 15 জুলাই লাস্ট এক্সাম দেয়, এবং তারপর থেকে তো দেশের পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যায়, যার কারণে সব স্কুল কলেজ অফ করে দেওয়া হয়। তো আমরা যেটা জানতে পারি যে ও যে মানে 18 জুলাই যে প্রোটেস্টে গিয়েছে, আমরা সেটা জানতাম না। লুকিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং ও 16 জুলাইতেও ছিল রাজপথে, সেটাও আমরা জানতাম না। এই সব কিছুর ইনসিডেন্টের পরে আমরা জানতে পারি। আর আমি যেটা বলছিলাম 17 জুলাইয়ের কথা, 17 জুলাইয়ের স্মৃতি হচ্ছে, আমরা মানে ফ্যামিলি মেম্বার, আমাদের ফ্যামিলিতে তো 4 জন, আমি, আমার বড় ভাই ছিল, আমার মা বাবা, তো 4 জন বসে একসাথে ডিনার করা, সেইটাই আমাদের লাস্ট স্মৃতি ছিল সেদিন রাতে। তো সেদিন আমরা যে যার মতোই, ভাইয়া চলে যায় তার রুমে, আমি আমার রুমে চলে যাই, মা বাবা তাদের রুমে চলে যায়। তো এইভাবে আমরা ঘুমাতে চলে যাই। তো তারপরের দিন সকালে 18 জুলাই, সেদিন আমি ঘুম থেকে উঠি 9:30টায়। তারপর আমি যখন ঘুম থেকে উঠি, বাবা সেদিন 10টার দিকে সে অফিসে যাচ্ছিলেন। তো তখন আমি সেদিন বাবাকে মানে একটু বাধা দিই যে আমার মানে সেদিন আমার সকাল থেকে মানে তার আগের দিন রাত থেকে আমার মনটা খুব ডাকছিল। হ্যাঁ, মানে আমার মানে এরকম আমি নিউজ দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে আসলে 18 জুলাই একটা ভয়াবহ হতে যাচ্ছে, এই দিনটা মানে ইতিহাসের কালো অধ্যায় হতে যাচ্ছে। যেমন আমরা 1971 সালে 25শে মার্চ এর ঘটনা আমরা শুনেছিলাম যে একটা কালো রাত্রি হিসেবে সেটা ইতিহাসে পরিচিত। আমি এরকম অনেক পোস্ট পড়ছিলাম, যার কারণে আমার মধ্যে একটা মানে ভয় কাজ করছিল। তো সেদিন যার কারণে আমি আমার বাবাকেও সেদিন অফিসে যেতে অনেকবার বারণ করি, তাকে বলি বাসায় থাকতে।
কিন্তু বাবা তারপরে সেদিন মনে করে যে আমি তো এরকম অনেকবারই তাকে অনেক সময় তাকে এরকম অফিসে যেতে না করি, কারণ বাবা বাসায় থাকলে আমার ভালো লাগে। তো সেটা সে মনে করে সে বললো যে আচ্ছা আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। তারপরে সে চলে গেল। তো মানে বাবা যখন অফিসে যায় তখনও মানে ভাইয়া ঘুমাচ্ছিল। বাবা 10টার দিকে বেরিয়ে যায়। তো তারপরে সকাল 10:30 নাগাদ ভাইয়ার একটা কল আসে, এবং কলটা দিয়েছিল আমার ভাইয়ার একটা ফ্রেন্ড জিদান ভাইয়া। সে কল দেওয়ার পরই ভাইয়া তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে, তো উঠে সে ফ্রেশ হয়ে গোসল করে সে কোনো মতো নাস্তা করে সে কলেজের ব্যাগ কাঁধে নিয়ে আম্মুকে সালাম দিয়ে 11:30টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। আচ্ছা, বের হওয়ার আগে আম্মু অবশ্য তাকে অনেকবার বারণ করেছিল যে সে দেশের অবস্থা ভালো না, যেও না, আজকে তুমি কোথায় যাচ্ছ, এরকম অনেক নিউজ দেখছি টিভিতে, ভালো না, তুমি আজকে কেন বের হবা। তারপর ও বলতেছে যে ওর কলেজে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, ওর নাকি কাজ আছে। তো তারপরে এগুলি বলে ও গেছে। তা আম্মু অনেকবার না করছে, ও শুনে নাই। তো তারপরে ও গেল 11:30টার দিকে। তারপর কিছুক্ষণ পর 12:30টার দিকে আম্মু একবার কল করে ভাইয়াকে। তো 12:30টায় যখন কল করে সে ধরে না। তারপরে আবার একটার একটু পরে কল করা হয়। তো একটার একটু পর কল করার পর ভাইয়া কল ধরার পর আম্মু বলে যে তুমি কোথায় আছো? এখানে আমাদের মানে বাসার, আমরা যেখানে আমাদের বাসা হচ্ছে বেইলি রোডে, তো সেখানেও মানে চারদিক থেকে আমরা নানা রকমের অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, বা মানে গুলি ছুটছিল, টিয়ারশেল, এরকম মানে আমাদের মনে একটা আতঙ্ক কাজ করছিল। তো যার কারণে আম্মু ভাইয়াকে ফোনে বলে যে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাসায় চলে আসো। তারপর ও বলে যে ও ধানমন্ডি 27-এ রাপা প্লাজার সামনেও লুকিয়ে আছে। এটা বলে তারপর ফোনটা কেটে যায়। তো তারপরে আবার আম্মু কল করে অনেকবার, কিন্তু তারপর ভাইয়া ফোন ধরে না। মানে একটার একটু পরে কল করে আম্মু। এরপরের ঘটনার মানে আপনারা কখন জানতে পারেন যে ফাইয়াজ নেই? আমরা জানতে পারি, আমি আর আম্মু জানতে পারি 3টার দিকে। আর 2:30টার দিকে ভাইয়ার আসলে গুলিটা লাগে হচ্ছে 1:45 থেকে 2:15টার ভিতর। তো তারপরে 2:30টার দিকে ভাইয়ার একটা ফ্রেন্ড কল করে বাবাকে জানায়। বাবা সেই টাইমে ছিল অফিসে। তো বাবা 2:30 বাজে জানার পর সে বাসায় আসে। বাসায় এসে আমাদেরকে গাড়ির চাবি আর কাগজ দিয়ে যায়, বললো যে ভাইয়া গুলিবিদ্ধ হয়েছে, আমি সিটি হসপিটালে যাচ্ছি, তোমরা রেডি থেকো, গাড়ির চাবি রেখে যাচ্ছি, যদি দরকার হয় তাহলে আমি ফোন করে জানাবো। আপনার বাবার কাছ থেকে একটু শুনি। জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে এরপরের ঘটনা একটু জানতে চাই। আপনি তো অফিসে ছিলেন, আপনি সকাল 10টায় বেরিয়ে গেছেন, যেভাবে আপনি নিয়মিত অফিসে যান। তো আপনি 2:30টার দিকে আপনার মানে ফাইয়াজের বন্ধু ফোন করে আপনাকে জানায়, এরপরের ঘটনার যদি একটু বলতে। আসলে ওরা ফারিন যেটা বললো, ওরা তো এই যুগের ছেলে মেয়ে, ওরা সোশ্যাল মিডিয়ার সাথে যেভাবে সংশ্লিষ্ট, এটা সে শঙ্কা করতেছিল, আমাকে অফিসে যাওয়ার সময় বারণ করতেছিল। ইনফ্যাক্ট তার আগের দিন রাত থেকে তার মনটা ছটফট করছিল। আমি বরাবরই ওই একটু বায়না করে যে বাবা আজকে যেও না, এইরকম মিন করে আমি ওকে গুরুত্ব না দিয়ে আমি চলে যাই অফিসে। আমি যখন বাইরে বের হলাম, আমার বেলি রোডে আমার বাসা, অফিস আমার কাছে প্রায় ওয়াকিং ডিস্টেন্স। তারপর আমি বের হয়ে রাস্তায় যেমন দেখলাম যে একটু অন্যরকম পরিবেশ, থমথমে ভাব। এর মধ্যে মেডিকেলের স্টুডেন্টরা দেখলাম, একটা মেডিকেল স্টুডেন্টরা ইউনিফর্ম পরে মিছিল করে বের হয়ে আসতেছে। তখন আমার কাছে কেন যেন একটু মনে ধাক্কা লাগলো যে আজকে মনে হয় পরিস্থিতিটা ঢাকা শহরে ভালো যাবে না। ওই পর্যায়ে আমি অফিসে উঠলাম, আমার অফিসে উঠে কাজকর্ম করতেছি। তো এক পর্যায়ে আমাকে ওর এক ফ্রেন্ড ফোন দিল, তখন 2:33, দুপুর 2:33 আমাকে ফোন দিল। তো আমি মানে বাসায় আসবো তখন প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে ফোনটা যখন আসলো যে আঙ্কেল ফারহান তো গুলিবিদ্ধ হয়েছে। তো যখন এই কথাটা শুনলাম, আমার মানে পায়ের নিচের মাটি, আকাশ, মাথার উপর আকাশ সব যেমন সরে গেলো, আমি একদম নিথর হয়ে যাচ্ছি। তখন আমি যে কি করব, আমি মানে বাসায় যদি ফোন করি ওরা তো নিতে পারবে না জিনিসটা। তো যেহেতু বাসা কাছে, আমি চিন্তা করলাম যে এই ওয়েতেই তো আমি যে স্পটটা শুনলাম যে 27 নম্বরে আছে। আমি বাইরে তখন অফিস থেকে আমি নেমে রাস্তায় যে একটা বিভৎস অবস্থা, মানে ওইখানেই শুরু হয়ে গেছে পরিস্থিতি। মানে মনে হয় যে পুরা 71-এর রণক্ষেত্র। যদিও আমি 71-এর যুদ্ধ দেখিনি, তখন 71-এ আমার জন্ম, কিন্তু যেটা শুনেছি বা আমরা দেখেছি, মানে 71-কেও মনে ছেড়ে যায় এরকম একটা অবস্থা। তো আমি আর গাড়ি নেওয়ার সাহস পেলাম না।
গাড়ির চাবি এবং ড্রাইভারকে বাসায় বেসে রেখে আমি বললাম যে তোমরা থাকো, আমি আমি ফোনে যার ডিরেকশন দিই সেভাবে তোমরা মুভ করবা। জি, তো আমি এক পর্যায়ে কিছু হেঁটে, কিছু দৌড়ে, কিছু রিক্সায়, আমি 27 মানে নাম্বার ভেঙে ভেঙে যাচ্ছিলেন। জি, কারণ রাস্তাঘাট তো সব ব্লকে, সব ব্লকে। হ্যাঁ, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। জি, আর অফিসে বসে তো আমি এরকম পরিস্থিতি বুঝতে পারিনি। আমি তখন মানে দৌড়ে হেঁটে কোনো রকম এগোচ্ছি, এর মধ্যে আরেকটা ফোন আসলো, বললো যে আমরা ফারহানকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি সিটি হসপিটালে চলে আসেন। যাই হোক, সিটি হসপিটালে যখন গেলাম, ওখানে তো যাওয়ার পরে যা দেখলাম সেটা তো আসলে কোনো দিন আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। মানে একটা স্বাধীন দেশে এরকম নিষ্পাপ বাচ্চাদের উপরে কিভাবে টর্চার করা হয়েছে। আপনি গিয়ে তখন কি জীবদ্দশা পেয়েছিলেন? পাইনি, পাইনি। আচ্ছা, আপনার কাছে আমরা আবারও আসবো। প্রাপ্তি কিছুটা আবেগ আপ্লুত, আমরা প্রাপ্তির কাছ থেকে একটু জানতে চাই। প্রাপ্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা ছিল, কখনো কি ভেবেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে এগিয়ে আসবে এবং এমন একটা ম্যাসাকার, এটা কখনো চিন্তাও করেছিলেন এই ঘটনাগুলো ঘটবে? সত্যি কথা বলতে যখন জুলাই আন্দোলনটা আমরা শুরু করি, তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যেরকমটি নাবিফা বললেন যে বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্মের যে সকল আন্দোলনগুলো হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম নো ভ্যাট অন এডুকেশন, নো ট্যাক্স অন এডুকেশন, সেখান থেকে ওরা তারপর নিরাপদ সড়ক আন্দোলনেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই সরব ছিল। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও তারা খুবই সরব ছিলেন। এবং আমরা যখন কোটা সংস্কার আন্দোলনটি শুরু করি এই 24 সালে, তখন এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একদম সামনের সারিতেই ছিলেন। কিন্তু সত্যি কথা বলতে আসলে 17 তারিখে, জুলাই 17 তারিখ যখন আমাদের হল ভ্যাকেন্ট করে দেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন আবু সাইদ শহীদ হন, তো আমরা আসলে তখন ভাবছিলাম যে আন্দোলনের গতি প্রকৃতিটা কেমন হবে। কারণ হল ভ্যাকেন্ট করে দিলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুব কম ছাত্রীরাই শেষ পর্যন্ত হলে ছিলাম, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু হল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তো আমার স্পষ্ট তো মনে আছে 18 জুলাইয়ের কথা, গত 1 বছর আগে আমরা আমাদের ক্যাম্পাসে সকলে মিলে মিছিল করছিলাম এবং আমাদের ক্যাম্পাসে থেকে অনেক পুলিশ ছিল আমাদের সামনে। তো আমরা দেখলাম যে আমাদের শিক্ষার্থীদের সংখ্যা একটু একটু করে বাড়তে লাগলো। আমাদের চারপাশ থেকে সাভারের এলাকাবাসী আমাদের সাথে যোগ দিতে থাকলেন এবং কিছুক্ষণ পরে ডেইরি গেট, আমাদের ক্যাম্পাসে কয়েকটি গেট আছে, সেই গেটগুলো দিয়ে পুলিশ আসলে পিছু হটে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। তো তখন হচ্ছে ওই দিন জাহাঙ্গীরনগরের বৃষ্টি খুবই পরিচিত, সবার কাছে খুবই প্রিয়। তো তখন বৃষ্টি নামলো, আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজছিলাম এবং আমার হচ্ছে থাকে না একটা খটকা লাগে তো মনে, যে পুলিশের কাছে অস্ত্র আছে, গুলি আছে, সব জায়গায় আমরা দেখছি পুলিশ মার মুখে অ্যাটাক করছে। আমরা খবর পাচ্ছি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তি, এই জায়গাটা যদি একটু থামাই, আমরা ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবার ফিরে আপনার কাছে আমরা আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, অতিথিরা রয়েছেন নিশ্চয়ই সাথেই থাকবেন। ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমাদের সাথে সম্মানিত অতিথিরা রয়েছেন। অনলাইনে আমার সাথে যুক্ত রয়েছেন প্রাপ্তি, তাপসী, তার সাথে আমরা কথা বলছিলাম। প্রাপ্তি, এরপর থেকে আপনি যদি কন্টিনিউ করেন। আসলে বলছিলাম 18 জুলাইয়ের গল্প, যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশ শিক্ষার্থীদের প্রতিরোধের ফলে পিছু করতে বাধ্য হয় এবং তখন আমরা সকলে মিলে সেটি উদযাপন করছিলাম যে আমরা শেষ পর্যন্ত পুলিশ মুক্ত ক্যাম্পাস পেয়েছি। কিন্তু মনের মধ্যে একটু খটকা লাগছিল যে মানে আর্মড পুলিশ, আমরা ততক্ষণে জানি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের চোখে গুলি লেগেছে, তারা আহত হয়েছে এবং সকল জায়গায় পুলিশ এভাবে আক্রমণ করছে, কিভাবে জাহাঙ্গীরনগর থেকে পুলিশ আসলে বেরিয়ে গেল। এটির উত্তর পেয়েছি পরে, কারণ সারাদিন বাইরে থাকার কারণে মোবাইল নেটওয়ার্কের সাথে ছিলাম না। সেটির উত্তরটি হচ্ছে যে সাভারে ওই সময় এত ভয়াবহ পুলিশি বর্বরতা চলছিল যে ওই সময়ই শহীদ ইয়ামিন শহীদ হন ট্যাঙ্কের উপর। আপনারা সবাই দেখেছেন যে এটিসিতে তাকে গুলি করে এবং আসলে যেটি বিষয় আপনি যেরকম প্রশ্নটি করছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের কথা আমরা কল্পনা করেছি কিনা, আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আপনি দেখবেন যে শহীদদের সংখ্যা অনেক বেশি। আমাদের জাহাঙ্গীরনগর থেকে কিন্তু আমাদের কোনো শহীদ নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোনো শহীদ পাইনি। তো এই যে আসলে আমাদের ভাগের গুলিগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়েছেন, আমাদের ভাগের যে গুলিটা সেটা ফারহান ফাইয়াজ নিয়েছে, সেটা মুগ্ধ নিয়েছেন।
তো এই প্রতিরোধটা তখনই আমরা বুঝতে পেরেছি যে এই স্ফুলিঙ্গ আসলে থামানো সম্ভব হবে না, যখন আমরা ওই ভিডিওগুলো দেখেছি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কিভাবে পুরো রামপুরা বাড্ডা এলাকার স্টুডেন্টরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পুলিশকে পিছু হটিয়ে এবং যে যে সাহসিকতার সাথে তারা সেই কাজটি করেছেন, এটি আসলে আমাদের আমাদের আন্দোলনকে বেগবান করার অনেক প্রেরণা দিয়েছে। এবং ওই তাদের আন্দোলন থেকে প্রেরণা নিয়ে কিন্তু পরবর্তীতে আমি আমার ক্যাম্পাস ছেড়ে রাজপথে আসি, রাজধানীতে আসি, ঢাকা শহরে আসি, এবং তারপর আমি আমার আন্দোলন চালিয়ে যাই। এবং আরেকটি বিষয় যেটি আজকের দিনে অবশ্যই আমি মনে করি যে বলার দাবি রাখে, নিশ্চয়ই, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এখানে নাজিফা আছেন, তিনি হয়তো আরেকটু অ্যাড করতে পারবেন, যে আপনি দেখবেন যে গণঅভ্যুত্থানের পরে সকলে কিন্তু সকলের জায়গা থেকে বিভিন্ন জিনিস দাবি করছে, বিভিন্ন কৃতিত্ব নিয়েছে, বিভিন্ন জায়গায় পদ নিয়েছে, পদবি নিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কোথাও কোনো কিছু তারা দাবিও করেননি, তারা কিন্তু নেননি। এবং এখনো পর্যন্ত আমাদের গণঅভ্যুত্থানের পরের যে সরকার, সেই সরকার কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর 10% কর আরোপ করেছে। অর্থাৎ যে করের জন্য 2007 সাল থেকে আন্দোলন চলছে, 2007 সাল থেকে সেই প্রজ্ঞাপন নিয়ে কথাবার্তা আন্দোলন চলছে, সেই 15% থেকে কমিয়ে কিন্তু এখনো 10%ই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, তাদের মাথার উপর কিন্তু সেই করটি ঝুলছে। অর্থাৎ এখনো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, আজকে আমরা অনেক ড্রোন শো করেছি, আজকে আমরা অনেক ফলো করে বলি যে তাদের প্রতিবাদ আমাদের কত বেগবান করেছে আন্দোলনকে, কিন্তু আসলেও তাদের যেটি প্রাপ্য, তাদের শিক্ষার ওপর যে কর, সেটি আমরা নির্মূল করতে পারতাম, সেটি আমরা নিরসনের দাবি তুলতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটি করতে দেখি না। অর্থাৎ এই জায়গাতেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবহেলিতই থেকে গেছে, বঞ্চিতই থেকে গেছে। আজকে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিরোধ দিবস যেটা বলছিলাম, আবার নাজিফা এখান দিয়ে বলছিলেন যে আজকে অভ্যুত্থান দিবস বলা যাওয়ার মতো এরকম একটা, যেহেতু প্রতিরোধ নয় আজকের এই দিনটি, তো শুধু প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি না, এখানে ছোট ছোট ফাইয়াজদের মতো এবং ছোট বাচ্চারাও কিন্তু শহীদ হয়েছেন। ওভারঅল প্রত্যেকটা মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। নাজিফা, আমরা একটু আপনার কাছে আবারও আসি। প্রাপ্তি, আপনাকে ধন্যবাদ, আমরা আপনার কাছে আবারও আসবো। নাজিফা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বড় ধরনের আক্রমণ যখন পুলিশ ছত্রভঙ্গ করে দিল, ঠিক সেই মুহূর্তে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাথে সাথে এগিয়ে আসলো। এসে মানে আপনাদের সেই মুহূর্তের প্ল্যানটা কি ছিল? আচ্ছা, এখানে যেহেতু আমি আসলে আমাদের, এবং আরেকটু যদি একটু যুক্ত করতে চাই যে আপনারা তখন অন্য অন্য যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে সমন্বয়টা কিভাবে করছিলেন? কারণ সেই মুহূর্তে কিন্তু অলরেডি ইন্টারনেট কিন্তু শাটডাউন, ইন্টারনেটও কিন্তু বিচ্ছিন্ন ছিল। 18 তারিখ সকালবেলা হচ্ছে ইন্টারনেট ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হলো। সমন্বয়টা আপনারা কিভাবে করছিলেন সেই মুহূর্তে? তো 18 তারিখ সকালবেলার কথা যদি বলি, সেটা হচ্ছে আমি তখন থাকতাম শান্তিনগরে। তো শান্তিনগরে আমি আসলে মাইকটা নিয়ে রামপুরা ব্রিজে আসতাম, কারণ আমার পাশেই যে রাজারবাগ, সেখান থেকে হচ্ছে আমি মাইকটা নিয়ে আমার সাথে করে আমি নিয়ে আসতাম, যে আমাদের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য তো মাইকটার প্রয়োজন। আচ্ছা, তো আমি হ্যান্ড মাইক না, আমাদের যে মাইক, ও আচ্ছা আচ্ছা, বড় যে মাইকটা, হ্যাঁ সেই মাইকটা। তো আমি সকালবেলা থেকে, সকাল 8:30 থেকে আমি চেষ্টা করছিলাম মাইক ম্যানেজ করার জন্য, কিন্তু আমি যেখানেই কল করছিলাম আমাকে তারা বলছিল, আমি 5টা ভিন্ন ভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, আমাকে তারা সবাই জানাচ্ছিলেন যে হয় আর্মি হচ্ছে ওই তাদের দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে, অথবা তাদের ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে। মানে আমি কোনোভাবেই মাইকটা ম্যানেজ করতে পারছি না, এবং মাইক ছাড়া এত হিউজ জমায়েত আমাদের পক্ষে আসলে ওই মেকানিজমের মধ্যে নিয়ে যাওয়া, তাদেরকে যে প্রোগ্রাম এতক্ষণ আমরা করছি বা ডিরেকশন দেওয়া, এটা খুবই অসম্ভব ব্যাপার, কারণ গলার স্বর তো আসলে অনেক দূর যাবে না। তো সেই জায়গা থেকে আমি বসে বসে এটাই চেষ্টা করছিলাম, এবং আমি 9:30 নাগাদ এটা চেষ্টা করেই যাচ্ছিলাম যে মাইকটা কোনোভাবে আমি ম্যানেজ করতে পারি কিনা। তো আমাদের যে গ্রুপ ছিল, আমাদের তো একটা গ্রুপ চ্যাট ছিল, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন, ব্র্যাকের শিক্ষার্থীরা ছিলেন, অন্যান্য আরও অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত ছিলেন, যারা আমাদের রামপুরা ব্রিজে এসে আমাদের সাথে আন্দোলনে যোগ দিচ্ছিলেন। তো সেখানে হঠাৎ করে ওই ছবিটা দেখতে পাই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অলরেডি তারা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, ছড়া গুলি, এগুলো তারা মেরে স্টুডেন্টদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তো এটা যখন দেখলাম, ততক্ষণে আমাদের ক্যাম্পাসের পেছনে স্টুডেন্টদের সাথে আমার কথা হচ্ছিল, যে তারা আমাকে বলছিল যে আমি কখন আসবো, আমি আসলে পরেই প্রোগ্রামটা আমরা শুরু করব। তা আমি তাদেরকে বললাম যে তোমরা তো অলরেডি জমায়েত হয়েই গেছো, আমাদের প্রোগ্রাম 11টায় শুরু করার কথা, কিন্তু ব্র্যাকের সামনে অলরেডি সেখানে তারা চার্জ করে ফেলছে, তোমরা যারা আছো টঙ্গের, মানে আমাদের ক্যাম্পাসের পেছনে একটা টঙ্গের মতো জায়গা আছে, আমি বলছিলাম যে তোমরা যারা জমায়েত হয়েছে তারা এখনই ওখানে ওদিকে মুভ করো। তো আমরা যখন তারা মুভ করার পরে আমি আর মাইকের কথা ভাবি নাই, আমি জাস্ট বাসা থেকে বের হলাম একটা বাইক নিয়ে, আমি রামপুরার টিভি ভবনের সামনে যখন আসলাম, তখন আমি দেখতে পেলাম যে
পুলিশ আসলে তখন ব্রুটালি শুট করছে এবং ততক্ষণে হচ্ছে আমাদের অনেকজন শিক্ষার্থী, মিনিমাম 20 জনের বেশি শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসের, ব্র্যাকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তো আহত হয়েছেনি, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী একজন, সে অলরেডি আমি শুনেছি যে 16টা 17টা ছড়াগুলি সে ওই জায়গাতেই সে মানে দিনের প্রথমার্ধেই সকালবেলায় সে আসলে তার শরীরে ঢুকেছে। এবং তখন আসলে ইমিডিয়েটলি গিয়ে আমার ফার্স্ট কনসার্ন ছিল যে আমি তো এই দিক দিয়ে ঢুকতে পারছি না, আমি হাতের জিল দিয়ে বাইকটা ঘুরিয়ে ব্র্যাকের পাশ দিয়ে যে রাস্তাটা সেখানে গেলাম। যাওয়ার পর তখন দেখলাম যে ব্র্যাকের স্টুডেন্টরা আবার একটু একটু করে সংগঠিত হতে চাচ্ছে। রেস্কিউ করছিলেন কিভাবে সেই মুহূর্তটাতে? সেখানে গিয়ে অন স্পট যে আমাদের এখন আসলে আবার মুভ করতে হবে, আমাদের আসলে অর্গানাইজড হতে হবে। আমরা এরকম ছত্রভঙ্গ করে যদি যারা আহত হচ্ছে তাদেরকে পেছন থেকে আপনারা যারা ব্র্যাকের স্টুডেন্ট তাদেরকে ব্র্যাকে নিয়ে যাওয়া হলো এবং আমাদের স্টুডেন্টসের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা সাথে করে যাদেরকে হসপিটালে সিরিয়াস অবস্থা তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম এবং যাদের প্রাথমিক চিকিৎসা দরকার তাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা প্রাথমিক চিকিৎসা অ্যাম্বুলেন্স বা কিছুই পাচ্ছিলেন না, রিকশায় করে বা যেভাবে পাচ্ছিলাম সেটাই করছিলাম। তো এই রকম যখন পরিস্থিতি আসলে 18 তারিখে ওই যে ভয়াবহতা, এটা আসলে ওই যে আপনি অর্গানাইজড করার কথা বলছিলেন, তখন একটু একটু করে সবার কাছে গিয়ে বলছিলাম যে এখানে তো একটা অ্যাটাক হয়ে গেছে, আমরা ইস্ট ওয়েস্টের সামনে আবার সংগঠিত হই। কিন্তু ইস্ট ওয়েস্টের সামনেই যখন আমরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলাম, এবার পুলিশ আসলে তার ফুল ফোর্স নিয়ে আবার ইস্ট ওয়েস্টের সামনে আমাদের যেই রাস্তাটা ওখানে রামপুরা ভবন মানে আফতাবনগরের যে গেট, ওখানে পুলিশ আবার মানে এটা বোধ হয় 10-12টা ভ্যানে করে তারা এসে স্টুডেন্টকে আমাদেরকে পিছু হটাতে চাচ্ছিল। মানে এটা জাস্ট একটা মুখোমুখি সংঘর্ষের অবস্থা। এবং আমি এটা বলবোই যে আমরা যখনই আসলে এই সময়ে এসে বিচারের কথা বলছি, আমাদের সাংবিধানিক বা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের কথা বলছি, পুলিশের সংস্কারের কথা বলছি, আপনি দেখেন যে ওই 18 তারিখে আমাদের কিন্তু খুবই অসময় একটা লড়াই ছিল। অসম লড়াই ছিল কিভাবে আমি বলবো, স্টুডেন্টরা তাদের প্রতিরোধের জন্য তাদের কাছে কি ছিল, মুখে তারা পেস্ট মেখেছিল, সর্বোচ্চ কারো হাতে একটা ইট ছিল নিজের যান বাঁচানোর তাগিদে, হ্যাঁ, আর একটা লাঠি ছিল সর্বোচ্চই। বিপরীতে কি ছিল? বিপরীতে ছিল গ্রেনেড, টিয়ার শেল, গুলি। তো এই যে অসম লড়াইয়ের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হলো, এই যে স্টেট ভার্সেস মানে স্টুডেন্টস বা সাধারণ জনতা, এই যে জায়গাটা তৈরি করা হলো, এটা আমি বলবো যে ওই যে ওইখানকার যে এসেন্স, ওই দিনের যে এসেন্স, সেটা ছিল যে আমরা তো আসলে কোন রকম সহিংসতা ছাড়া একটা অহিংস আন্দোলন শুরু করেছিলাম। কিন্তু 18 তারিখে আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হলো, সেটা 16 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 18 তারিখে সেটা চলে গেল কোথায়? যেখানে ওই পতিত সরকারের, স্বৈরাচারী সরকারের যেই সাধারণ সম্পাদক তাদের দলের বা দলীয় যে আওয়ামী লীগের তারা যথেষ্ট হবে, সে কিন্তু আসলে ওই কলটা দিয়ে ফেললো। সেই তারা নামলো কি নিয়ে? লাঠি নিয়ে, রামদা নিয়ে স্টুডেন্টদেরকে প্রতিহত করতে। তারপর আপনি দেখেন গ্র্যাজুয়ালি 18 তারিখে এসে তারা কি করলো, তারা স্টুডেন্টের বুকে গুলি ছোড়া শুরু করলো সেই 16 তারিখ থেকে শুরু করে। এবং বিভিন্ন মাধ্যমে আমরা আসলে জানছিলাম যে নাজিফা, যে এই দিনে প্রায় কেউ কেউ বলছেন 75 জন শহীদ হয়েছেন, আবার কোথাও আমরা পাচ্ছি যে 35 জন। মানে আমার আরেকটু যোগ করার আছে, নিশ্চয়ই একটু যোগ করবেন, আমরা আবার জি নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে বলবো যে সেদিন কিন্তু আমাদের যেই আমরা তালিকা করেছি, আমাদের তালিকায় আমাদের 35 জনের বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছেন। এই যে রামপুরা ব্রিজে যেটা শুরু হলো, ওই যে এই রামপুরা ব্রিজ থেকে শুরু করে উত্তরা পর্যন্ত এই পুরোটাই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জোন। এবং এই পুরো জায়গায় এই যে স্টুডেন্ট ভার্সেস স্টেট, এই যে নিষ্পেষণ, যেই চেঞ্জের জন্য আসলে সেদিন শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছিল যে ডু অর ডাই, আমার চেঞ্জ হবে। আমি যেই সংস্কারের কথা বলছি, কোটা সংস্কারের কথা বলছি, যেটা 5 তারিখের পরে এসে রাষ্ট্র সংস্কারের আলাপের দিকে গড়ালো। আপনি দেখেন এই সময়ে এসেও এই বাংলাদেশে যে এসেন্স ছিল মূল আন্দোলনের, সেটা কি চেঞ্জ হয়েছে কিনা? এই যে রাষ্ট্রীয় বাহিনী বনাম সাধারণ যে জনতা, তারা যে আসলে এখনো কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, কোনো রকম আইনি প্রক্রিয়ায় দেওয়া ছাড়া, তারা যে এখনো বিভিন্ন সভা সমাবেশে তারা নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে একজন দেশের নাগরিকের বুকে গুলি ছুটছে, সেইটা আজও বলবৎ। তো আমি বলবো যে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে যে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদার জন্য এসেন্স সেটাই ছিল,
মানে সেগুলোই তো সেটা ভুলণ্ঠিত এখনো- হচ্ছিল। এখনো আসলে এবং পরিপূর্ণ 18 হয়নি, তারিখে আপনি বলতে আমি তো চাচ্ছেন। বললাম যে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে মোড় নিয়েছি। আমরা অনেক আমাদের যে এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন, স্বপ্নটা এবং ছিল। আমি যে আজকে আপনাকে এখানে বলছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাগরণের কথা, এটা কিন্তু খুব মানে খুশি মনে বলছি, এটা কিন্তু একদমই না। স্বাভাবিক। হ্যাঁ, এই যেই কথা বলছি সেখানে আসলে এই যে আমরা যে মানুষগুলো বসে আছি, আমাদের যে এই যে কালেকটিভলি আমাদের যে হারানোর যে কষ্ট, নিজের আপন মানুষকে আসলে মানে ওই সময়গুলোতে যে তাদেরকে আসলে মানে তারা যে বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিল, কোনো রকমের দ্বিধা করে নাই, ভয় করে নাই, এটাকে আমরা এখন এসে এক ধরনের সেলিব্রেশনের দিকে নিয়ে যাচ্ছি। Right. এই সেলিব্রেশনের কথা আমি বলবো যে এই যে সেলিব্রেশন হচ্ছে, মানে এখানে মনে হচ্ছে যে ধরেন আমি এটাও বলবো যে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এই যে প্রোগ্রামগুলো সরকারিকরণ করা হচ্ছে, সেগুলো থেকে একটা সেলিব্রেশন মোড়ে নিয়ে দেওয়া উৎসব হচ্ছে, টাইপের একটা। উৎসব ভাইব দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই উৎসব নয়, না। কারণ আপনি ওই দিনের কথা যদি ভাবেন, ওই দিনে ওই দিনগুলোতে যদি আমরা ফিরে যাই, সেখানে আসলে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন যে নাজিফা, আপনার কাছে যৌক্তিক আমরা জায়গা, আসবো এবং সেটি আসলে এবং সেই পূরণ হয়নি। আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়ন করা যায়, আপনার সাজেশনগুলো আমরা আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। দীপ্ত, আপনার কাছে এবার একটু আসতে চাই, আন্দোলন যখন দানা বাঁধছিল, মুগ্ধ এটার সাথে যুক্ত হয়েছিলেন, আপনার সাথে কি পরামর্শ করেছিল, বা আপনি তো বড় ভাই, আপনি মেরিন ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই বড় ভাই হিসেবে স্নিগ্ধ, মুগ্ধ আপনার সাথে আলাপ করে, আপনার সাথে কি কোনো রকম আলাপ করেছিল যে এর আগে গিয়েছে, কেমন হচ্ছিল? আমাদের সম্পর্কটা আসলে খুবই ক্লোজ। আমরা একই সাথে 3 ভাই বাইক নিয়ে পুরো দেশ ঘুরে বেড়ানোর সম্পর্ক আসলে আমাদের মধ্যে কোনো কিছু তেমন কোনো কিছু আমরা দেখাচ্ছিলাম যে এই রুমটার মধ্যে এই কোনায় থাকতো স্নিগ্ধ এক মুগ্ধ পাশে, এখানে। মুগ্ধ এক পাশে, আমরা 3 ভাই একসাথে বেরিয়ে যাওয়া, এগুলো আসলে আমাদের স্মৃতি। আন্দোলনের সময়কার যদি কথা বলেন, আমরা সব সময় আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি, বাবা, দাদা, দাদি, চাচা, চাচি, আমরা সবাই একসাথে থেকে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি। তো এখানে আমরা ছোটবেলা থেকে শিখেছি, আমরা কোনো কিছু করার আগে পারিবারিক সিদ্ধান্তের আগে আমরা মতামত চাই, আমরা বড়দের সাহায্য চাই যে আমরা সঠিক পথে আছি কিনা। তো আন্দোলনে ও যে 18 তারিখে গিয়েছে, এর আগে 15 তারিখে আমরা খাবারের পরে, রাতের খাওয়ার পরে, সে বাবা মা আমরা একসাথে বসে আছি। তো সেখানে সে এই আন্দোলনের কথা তুললো যে বাবাকে বলতেছিল যে আব্বু আব্বু এই যে ছাত্ররা যে এই আন্দোলনটা করতেছে কোটার সংস্কারের জন্য, হ্যাঁ এটা তো যৌক্তিক আন্দোলন, তুমি কি বলো? তো আমার বাবা বললেন হ্যাঁ এটা অবশ্যই যৌক্তিক আন্দোলন এবং ছাত্ররা এটা মানতে, সরকার এটা মানতে বাধ্য, হ্যাঁ এ ধরনের কথা বলো। তাহলে তখন বলো যে এখন যে এই যে অত্যাচার শুরু হচ্ছে, এখন তুমি বলো তো বাবা, যে যদি মুক্তিযুদ্ধের সময় তুমি ঠিক বয়সে থাকতে তাহলে তুমি কি করতে? হ্যাঁ, তো বাবা তো অবশ্যই জবাব দিলেন যে হ্যাঁ আমি মুক্তিযুদ্ধে যেতাম। তখন সে বলতেছে আম্মুকে, দেখছো আম্মু আম্মু আব্বু কিন্তু মুক্তিযুদ্ধে যেত, তাহলে এখন আমাকে পারমিট করলো যাওয়ার জন্য। এক্স্যাক্টলি এভাবে করে সে মৌন সম্মতি, এখন মা তো আর কিছু বলে নাই, উনি চুপ করেছেন, এই কথা তার জবাব নাই, মৌন সম্মতি নিয়ে নিল। আর 18 তারিখের ঠিক আগের দিন 17 তারিখ আমার সাথে 2 ঘন্টা ধরে গল্প করতেছিল। এর মধ্যে ওর একটা উল্লেখযোগ্য কথা আসলে আমার এখনো খুব কানে বাজে। ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে আচ্ছা ভাইয়া, এই ছাত্রদের উপর গুলি চালানোর ফলাফল তো আসলে আমাদের ইতিহাস থেকে যদি দেখি কখনোই ভালো ফলাফল আসে নাই। 52-র ইতিহাস দেখি, 69 দেখি, যখনই ছাত্রদের উপর গুলি চালানো আছে এর ফলাফল তো ভালো আসে না। ইতিহাস থেকে তো এই রাষ্ট্রের শিক্ষা নেওয়ার কথা, আমাদের বাংলাদেশের শিক্ষা নেওয়ার কথা, এই ছাত্রদের উপর তো এই রাষ্ট্র আর কখনো গুলি চালাবে না, এটা তো শিওর। তো আমি তখন আসলে জবাব দিতে পারি নাই, কারণ আমরা দেখেছি ইতিহাস থেকে আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা ঠিকভাবে ওই শিক্ষা নিয়ে তাকে কার্যকরী করার মতন পদক্ষেপগুলো খুবই কম নেওয়া হয়েছে। পরের দিন যখন ওর এই দৃঢ় বিশ্বাস ভেঙে গেল, যখন সে ঠিক কপালের মাঝখানে গুলি খেয়ে নিজে ইন্তেকাল করলো, তখন এই ওর দৃঢ় বিশ্বাস চুরমার হয়ে ও তখন কি চিন্তা করতেছিল সেটা আসলে আমি এখনো ভেবে বের করতে পারিনি। তো এখন যে এই যে বিচারের এই জায়গাগুলো, বিচার সংস্কার, ন্যূনতম যে সংস্কারগুলো, সেগুলো কি আপনি সন্তুষ্ট যতখানি হচ্ছে, বা বিচারের যে জায়গাটা? একেবারেই না, যদি বলি একেবারেই না। কারণ এখন হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রমের জন্য দেখিয়ে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু আসলে নেই। আমরা নিজেদের উদ্যোগে, আমি জানতাম আমরা আপনাকে একটু আগেও বলেছিলাম যে আমরা প্র্যাকটিক্যাল লাইফটাতে খুব তাড়াতাড়ি সবসময় থাকতে চাই। 5ই আগস্টের পরে যখন দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা,
তো আমরা জানি যে বিচার প্রক্রিয়া যেতে গেলে এই যে ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ হচ্ছে কমার্শিয়াল স্পেসগুলোতে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, কারণ কমার্শিয়াল স্পেসে আপনার জায়গা বেশি, মানুষ একসাথে জড়ো হতে পেরেছে বেশি, সেখানে এই গোলাগুলিগুলো বেশি হচ্ছে। সেখানে সিসিটিভি ক্যামেরার অভাব নাই, সব ডকুমেন্ট আছে, আপনার 15-30 দিন পর্যন্ত থাকে। তো সেখান থেকে এইগুলো নিয়ে নিলেই তো এখান থেকে বেরিয়ে আসে। এবং এটা কিন্তু এই আন্দোলন দমানোর জন্য সেই জুলাইয়ের 23 তারিখে পুলিশের একটি কনফারেন্স হয়, সেখানে হচ্ছে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছিল আন্দোলনকারী কারা সেটি বের করার জন্য, যাতে তাদেরকে খুব সহজে আলাদা করে ফেলানো যায়। তো সেই একই সিসিটিভি ফুটেজ তো তাহলে এই একই ক্ষেত্রে ব্যবহার করা যায় যে কারা সেখানে এই দমন নিপীড়ন চালিয়েছিল, কিভাবে করেছিল, সেটিও তো এখনো পর্যন্ত করা হচ্ছে। আমরা নিজেরা সব ধরনের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব ধরনের ফুটেজ বের করে পুরোপুরি একটা তথ্যচিত্র আমরা রেডি করে দিয়ে দিচ্ছি, সব অরিজিনাল ফুটেজ সহ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। সেখানে আমরা জমা দিই, আমাদের অভিযোগ দায়ের করি। এমনকি আমরা অভিযোগে একটি নাম পর্যন্ত দেইনি যাতে কোনো ধরনের কোনো মামলার বাণিজ্যিকরণ না হয়। মামলা বাণিজ্য যেটা, এটাও আমরা ইতিহাসে দেখেছি হয়ে আসছে। তো মামলা বাণিজ্য যাতে না হয় আমরা একটি নামও দিই না। আমরা সকল ধরনের তথ্য প্রমাণ নিজেরা তুলে দিয়ে শুধু আমাদের আবেদন ছিল এখান থেকে আপনারা একটা করে চেহারা আইডেন্টিফাই করুন, তাদেরকে ধরুন। তখন অর্ডার রেসপন্সিবিলিটি চলে আসুক কারা অর্ডার দিয়েছে লিথাল ওয়েপন ইউজ করার জন্য। বাট এখন পর্যন্ত এই সেই তদন্তের চার্জশিটই কমপ্লিট হলো না, কমপ্লিট হয়নি। অনেক ধন্যবাদ দীপ্ত, আপনার কাছে আমরা আবার আসি। শহীদুল ইসলাম ভাই, আপনার কাছে একটু আসতে চাই। এখন এত প্রাণ ঝরে গেল এবং আমরা বিচারের কথাগুলো দীপ্তর কাছে শুনছিলাম এবং সেই ধরনের কোনো অগ্রগতি আসলে আমরা দেখিনি। এবং আপনি সেদিনকার 18 তারিখের ঘটনা বলছিলেন, ফাইয়াজের যে 2:30-3টার দিকের ঘটনা, এর পরবর্তী ঘটনা যদি আপনি একটু বলতে চান বলতে পারেন, এবং বিচার প্রক্রিয়াটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইব, আপনি সন্তুষ্ট কিনা বা আপনি সরকারের কাছে কি দাবি রাখতে চান? 18 জুলাই 2024 সেই দিনটার কথা আমি কোনোদিন, যতদিন বেঁচে থাকি ভোলার নয়, ভোলা যাবেও না, বলতে পারি না। আমি যখন ছুটে যাই লালমাটি হসপিটালে, তখন তো এই বীভৎস অবস্থা। ফারহান ওর বন্ধুদেরকে নিয়ে ওরা মোহাম্মদপুর বেস যতগুলো কলেজ ছিল, সেন্ট জোসেফ, প্রেসিডেন্সিয়াল মডেল, মোহাম্মদপুর সরকারি কলেজ, ওরা একটা কম্বিনেশন করে ওদের মনে হয় টার্গেট ছিল যে গণভবন অ্যাটাক, এরকম কোনো প্ল্যান। তো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওরা ইন্টারমিডিয়েটের মাত্র পড়ে, ইভেন আপনার ক্লাস 6-7-এর বাচ্চারাও ছিল। ওখানে যেয়ে দেখি পুরো হসপিটাল মানে রক্তাক্ত অবস্থা। মানে বাচ্চাদেরকে তারা এত ছোট ছোট নাবালক নিষ্পাপ বাচ্চা, এদেরকে ওরা মানে কি করে এরকমভাবে আহত করলো, মানে একটু তাদের বুক কাঁপলো না, বুকে দয়া হলো না, হাত কাঁপলো না। আপনার ইভেন পুরো হসপিটালটাকে আপনার আওয়ামী পুলিশ বাহিনী তারা পুরো একদম ব্লকেট করে রেখেছে। একটা ভীতিকর অবস্থা, যেন এইরকম অবস্থা করেছে যে আর কেউ যেন এগুলো পুনরাবৃত্তি বা এরকম বিভৎস অবস্থা দেখে যেন আন্দোলন যেন না এগোয়। ইভেন আপনার আওয়ামী লীগ বা যুবলীগের যারা ছেলেপেলেরা ছিল ওখানে ডাক্তারদেরকে এসে ঠিকমতো ট্রিটমেন্টটা করতে দিতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি তো সরাসরি নিচের অবস্থা দেখে আমি চলে গেলাম। একজন বললো যে ও আইসিইউতে আছে, তো আমি আইসিইউতে ছুটে গেলাম। যাওয়ার পরে কি বলবো আর, ওর অক্সিজেন মাস্কটা তখন ছিল, বাট আমি যে নার্ভ যে পালসটা ইয়েতে মনিটরে ওটা মানে আমি বুঝতেছি না। তো আমার একটু ভয় হলো। আমি তখন আমি ওর ব্যাডের পিছে দাঁড়িয়ে আমি চোখ বন্ধ করে একদম আল্লাহর কাছে দোয়া করতেছি আর কি করতেছি যে আল্লাহ তুমি আমার জীবনের বিনিময়ে হলেও তুমি ওকে ফিরিয়ে দাও। এরকম একটা মানে আমি আমার শরীর একদম নিথর হয়ে আসতেছিল। এক পর্যায়ে আমাকে কে যেন পিছনে একটু বসাই দিল, চেয়ারে বসে আমি শুধু দোয়া পড়তেছি। অনেকক্ষণ পরে আমাকে বলা হলো যে ও নেই। আপনি এখন সরকারের কাছে কি দাবি জানাতে চান যে এই যে বিচারগুলো যে হচ্ছে না, যেটি দীপ্ত বলছিলেন? সরকারের কাছে তো আসলে আমি বলবো যে এখন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন ওনাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই জুলাই ম্যাসাকারের বিচার প্রক্রিয়াটা। আপনি দেখেন প্রায় 2000 জুলাই শহীদ এবং 22,000 জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা। এর মধ্যে 1000 আহত মানে যারা নাকি চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছে। তো এদের অবস্থা চিন্তা করতে গেলে মানে খুবই কষ্টকর। তার তো মানে নিজেরাই এখন একটা জীবন্ত লাশ বলতে গেলে। এত বড় ম্যাসাকারের ইভেন এতগুলা নিষ্পাপ বাচ্চা ছেলেদের জীবন যারা কেড়ে নিল, তাদের তো খুব দ্রুততম সময়ের মধ্যে এই সরকারের বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা উচিত ছিল বলে আমি মনে করি।
হয়রাস একটু আগে দীপ্ত আঙ্কেল যেটা বললো যে আমরা তো সেরকম দৃশ্যমান এখনো কিছু দেখতে পাইনি বিচারের। আলটিমেটলি তাই আমিও তাই বলবো যে এটা তো যতটুকু এটা অগ্রগতি হওয়ার কথা ছিল তার ধারে কাছে নিশ্চয়ই আপনার কথা যদি সরকারের কর্তা ব্যক্তিরা দেখে থাকেন অবশ্যই তারা এই বিষয়ে আশু ব্যবস্থা নেবেন, সেই প্রত্যাশা করি। ফারিন, আপনার কাছে একটু আসতে চাই যে আপনার ভাই যেই উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছেন সেই উদ্দেশ্য কতখানি বাস্তবায়ন হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আসলে আমার ভাইয়া ছিল মাত্র 17 বছর বয়সের একজন বাচ্চা। মানে আমরা জানি 18 বছর বয়সের নিচে যারা তারা সকলেই বাচ্চা। তো সেই 17 বছর বয়সের একজন বাচ্চাকে কিভাবে একজন গুলি করে মারতে পারে, ঠিক বুক বরাবর টার্গেট করে। যারা মারে তাদেরকে একটু হাত কাঁপলো না সেদিন এরকম বাচ্চাদের উপর গুলি করার আগে? ইভেন আজকে এই জুলাই বিপ্লবের 1 বছর পর আমি যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না যে বিচারের কোনো অগ্রগতি হচ্ছে। এবং আমরা জুলাই বিপ্লবে যে দেখেছি যে এত এত নিরীহ বাচ্চাদের উপর এভাবে গুলি করা হয়েছে, আমার মনে হয় যে এই সমস্ত জিনিসেও সংস্কার আসেনি, যাতে করে এরকম কোনো কিছুর পুনরাবির্ভাব আর না হতে পারে। কেউ যাতে এরকম গুলি না করতে পারে, কোনো মানে রাষ্ট্র যেন কখনো এরকম কিছু করার আগে সে যেন জুলাই অভ্যুত্থানকে মনে রাখে। সে যেন বিগত বছরগুলিতে হয়ে যাওয়া 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লব, এই সমস্ত সকল কিছুর যুদ্ধের কথা মনে যেন রাখে এবং এই জিনিসটা যাতে আর না হয় সেটা আমার মনে হয় সরকারের প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল সবার আগে। এবং আমরা জুলাই বিপ্লবের পরে দেখেছি যে জুলাই বিপ্লবের পরে নানা রকম হত্যা হয়েছে, সেটা হয়েছে গুপ্ত হত্যা বা বিভিন্ন নারীদেরকে আমরা দেখেছি রেপের শিকার হয়েছে, জনগণের নিরাপত্তা ছিল না। আর জুলাই বিপ্লবে সবাই এমনভাবে রাজপথে নেমেছিল, মানে সবার মনে একটা প্রতিবাদের ঝড় উঠেছিল যে সেদিন কোনো ভেদাভেদ ছিল না, কোনো রাজনৈতিক ভেদাভেদ ছিল না, ধর্ম ছিল না, নির্বিশেষে যে যার জায়গা থেকে আমরা পেরেছি, একজন মা, একজন বাবা, একজন ভাই বোন, সেও নেমেছিল রাজপথে একমাত্র দেশের স্বার্থে, দেশের উন্নতির কথা চিন্তা করে, দেশের মানুষের কথা ভেবে। তো আজকে কেন এত বিভেদ? আজকে কেন আমরা সেই জুলাই বিপ্লবে সেই ঐক্যটাকে আমরা ধরে রাখতে পারছি না? ভাঙতে পারে সরকার, সেটাই নিশ্চয়ই আপনার দাবি থাকবে। ফারিন, আপনাকে ধন্যবাদ। আমরা প্রাপ্তি আপনার কাছে একটু আসি। এই যে অভ্যুত্থান, তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ স্পষ্টভাবে একটা ইঙ্গিত দেয় যে তারা প্রচলিত দলীয় রাজনীতির বাইরে বিকল্প খুঁজছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হওয়া দরকার? একটা ছোট্ট সাজেশন চাই, আমরা সবার কাছেই সাজেশন চাইবো, ছোট্ট করে 30 সেকেন্ডে। আমি বলবো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা এরকম হওয়া দরকার যেন ভবিষ্যতে কোনো জুলাইয়ের 1 বছর পূর্তিতে শহীদ পরিবারের সদস্যদের সামনে দাঁড়িয়ে যখন আমরা দাঁড়াই, তখন যেন আমাদের লজ্জা পেতে না হয় যে আমাদের ভাইদের, শহীদ বোনদের বিচার হয়নি এবং শহীদ পরিবারের সদস্যদের লাশের ওপর, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ কেউ রাজনীতি করছে, কেউ কেউ সেলিব্রেশন করছে, কেউ কেউ নিজের বন্দোবস্ত বুঝাচ্ছে। আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে সকলের জন্য, কারণ নিজের জন্য। অনেক ধন্যবাদ প্রাপ্তি। নাজিফা, আপনার কাছে একটু এক বাক্যে বলতে গেলে আমি একটু বলবো, সবাই বিচারের কথা বলছেন। এই সরকার, ইন্টারিম সরকার তো আসলে সংস্কার এবং বিচার এই দুই জায়গার উপরে দাঁড়িয়ে তারা আসলে সরকার পরিচালনা করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের যেই প্রস্তাবনাগুলো ছিল, যে 5টি সংস্কার কমিশন ছিল, সেগুলোর যে প্রস্তাবনা সেগুলো কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না। সেগুলো যে এক্সিকিউশন, সেগুলো আমরা কিছু দেখতে পাচ্ছি না, এবং বিচারের যে কর্মকাণ্ড সেটিও হচ্ছে না। তো আমি বলবো সবশেষে যে এই কাজের অগ্রগতি যেরকম করে দরকার, একই সাথে আরেকটা কথা বলবো যে কাগজে যাতে আমাদের কর্মকাণ্ড না হয়ে যায়, সেই বাস্তবায়ন হওয়া জরুরি। আর ছোট করে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে পতিত স্বৈরাচারী সরকারের বারবার সমালোচনা করা হচ্ছে, সমালোচনা করেই আমাদের দেশের রাজনীতি চলবে না। আসলে এটা আসলে যারা নতুন রাজনীতি করছে তাদের বেটার হয়ে ওঠার রাজনীতি। আমি বলবো আসলে এই অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই তারা দেখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে জীবন দিয়ে হলো রাস্তায় নেমে এসে আমাদের নিজেদের ভালোটা আদায় করে নিতে হয়। তারা অভ্যুত্থানের পথ দেখিয়ে দিয়ে গেছে। এখন কিন্তু মানুষ আর সেই 16 বছরের জন্য অপেক্ষা করবে না। আবার যদি স্বৈরাচার আসতে নেয়, অন্যায় অবিচার দেখে, এখন কিন্তু 2-3 বছরেই মানুষ রাস্তায় নেমে আসবে, যেটা সত্যি কথা।
আর ইতিহাসও বলে যে অভ্যুত্থানের পরবর্তীতে আবার ছোট ছোট কয়েকটা অভ্যুত্থানের মাধ্যমে দেশ এরকম সময় স্টেবল হয়, কিন্তু এই যে এখন যদি অনেক ধন্যবাদ দীপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের পাঁচজনকেই। 24-এর গণ অভ্যুত্থানে 18 জুলাই ছিল আরেকটি টার্নিং পয়েন্ট। দর্শক, যেমনটি বলছিলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা যেই ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা ভুলবে না দেশের মানুষ। গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা পূরণে আমরা যেন গড়তে পারি এক নতুন বাংলাদেশ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব।